আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ আমরা সবাই একসাথে পড়ব প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর বইটি। তোমরা কি গণিত ভালোবাসো? ভালোবাসলে নিচে কমেন্টে লিখে দাও হ্যাঁ। তাহলে আমরা এখন শুরু করি আমাদের পড়াশোনা। দেখো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে কি সুন্দর করে তারা খেলাধুলা করছে। বিভিন্ন ধরনের খেলা তারা একসাথে মিলেমিশে খেলছে। এভাবেই আমাদের সবার সাথে মিলেমিশে খেলাধুলা এবং পড়াশোনা করা উচিত। এবার আমরা পরের পৃষ্ঠায় দেখি, এখানে বলা হয়েছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। তাহলে আমরা দেখি এই বইটি পড়তে হলে আমাদের আগে এই চরিত্র এবং প্রতীকের ব্যাখ্যাগুলো জেনে রাখলে খুব সুবিধা হবে। তাই দেখি, এক, চরিত্র। পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। এরপর দেখো, তুলি এবং রাফি তাদের ছবি দেওয়া রয়েছে। এরপর লেখা রয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। যেমন দেখো, এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে মূল প্রশ্ন। চলো আমরা সবাই মিলে সমাধান করি। এরপরে রয়েছে কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করি। এরপর রয়েছে অনুশীলন। যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা করি। এরপরে নিজে করি। চলো আমরা নিজে নিজে সমাধান করি। এবার দেখো, এই পৃষ্ঠায় দেখা যাচ্ছে দুইটি ছেলে মেয়ে হাত ধরে তারা রাস্তা পার হচ্ছে। কিন্তু তারা কি যে কোনো দিক থেকে পার হচ্ছে? না, তারা কিন্তু জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে রাস্তা পার হচ্ছে। কারণ এটি হচ্ছে রাস্তা পার হওয়ার সঠিক নিয়ম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি সিগন্যাল লাইট রয়েছে। এখানে প্রতিটি সিগন্যাল লাইটের মধ্যে 3টি করে লাইট থাকে, লাল, হলুদ এবং সবুজ। তোমরা কি জানো যে কখন রাস্তা পার হতে হয়? হ্যাঁ, যখন লাল লাইটটি জ্বলে তখন আমরা এভাবে হেঁটে রাস্তা পার হতে পারি। আর যখন সবুজ লাইট জ্বলে তখন গাড়িগুলো রাস্তা দিয়ে যেতে পারে। তো সবুজ লাইট চলার সময় কখনোই তোমরা রাস্তা পার হও না কিন্তু, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে আমরাও ওদের মতোই সুন্দর করে সবসময় রাস্তা পার হব, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে? তাহলে এসো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো, পরের পৃষ্ঠায় আমরা আমাদের সূচিপত্রটি দেখতে পাচ্ছি। এখানে দেখো, সূচিপত্রের মধ্যে প্রথম অধ্যায় হলো আমাদের সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100। তাহলে আমরা সংখ্যা পড়তে এবং কথায় লিখতে শিখবো এখানে। এরপরে রয়েছে গণনা, সংখ্যার তুলনা, স্থানীয় মান, সংখ্যার তুলনা, স্থানীয় মানের সাহায্যে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন, ক্রমবাচক সংখ্যা। এই সব কিছুই আমাদের প্রথম অধ্যায়ে পড়ানো হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা যোগ বিয়োগ সম্পর্কে জানব, তৃতীয় অধ্যায়ে গুণ, চতুর্থ অধ্যায়ে জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন, পঞ্চম অধ্যায়ে পরিমাপ, ষষ্ঠ অধ্যায়ে মুদ্রা এবং সপ্তম অধ্যায়ে উপাত্ত। এই জিনিসগুলি আমরা আস্তে আস্তে সবগুলোই ইনশাল্লাহ শিখতে পারবো। তাহলে আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে, যেটি হলো সংখ্যা পড়ি ও কথায় লিখি। তাহলে চলো বন্ধুরা, আমরা আর সময় নষ্ট না করে শুরু করে দিই।
ওমা দেখো এখানে কি সুন্দর একটি নকশা করা রয়েছে। এই নকশার মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে আরও কিছু গণিত শিখব। ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই ধরনের নকশা এর আগে ক্লাস 1-এর বইতেও শিখে এসেছো, তাই না? আবার দেখো ক্লাস 2-এর বইতেও কি সুন্দর কিছু নকশা দেওয়া রয়েছে। তাহলে এই নকশাটা আমরা পরে এটা সমাধান করব। এখন আমরা তাহলে আমাদের প্রথম থেকে শুরু করি। প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি। তাহলে দেখো এখানে কি করতে বলা হয়েছে, ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। দেখো প্রথম চিত্রে রয়েছে কিছু ব্লক। ব্লকগুলো আমরা গণনা করে দেখি তো কতগুলি ব্লক রয়েছে এখানে। আস্তে আস্তে আমরা গণনা করতে থাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এখানে 21টি ব্লক রয়েছে, তাই পাশে দেখো অঙ্কে লেখা রয়েছে 21। 2 এর পরে 1, 21। আবার আমরা এটি বাংলায় লেখা রয়েছে 21 এবং কথায় আমরা এটাকে এভাবেই লিখব, এ কয় রস্যু তালিবস্য 21। এরপর আমরা পরের সংখ্যায় যাই। দেখি তো পরের লাইনে কয়টি ব্লক রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 না 23 নাই 22। তাহলে আমরা এখানে 22টি ব্লক পেলাম এবং পাশে সংখ্যায় লেখা রয়েছে 22। 2 এবং 2 মিলে 22 হয়। আর পাশে লেখা রয়েছে 22 কথায়। এভাবে আমরা কথায় 22 লেখা শিখব। এরকম একইভাবে আমরা এর পরের ব্লকটি গণনা করি। দেখো এখানে গণনা করে আমরা কি পাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে এবার আমরা পেলাম 23। কিন্তু দেখো বন্ধুরা, তোমরা কি এখানে কিছু মিল খুঁজে পাচ্ছ? দেখো প্রতিটি চিত্রেই দুটি লম্বা লম্বা দাগ রয়েছে ব্লকের, তাই না? তার পাশে দেখো প্রথমে একটি ব্লক, তারপরে দুটি, তারপরের চিত্রতে 3টি ব্লক রয়েছে। তাহলে আমরা যদি সহজে হিসাব করতে চাই আমরা এভাবেও করতে পারি। প্রথমে আমরা এই লম্বা দাগটিতে কয়টি ব্লক আছে হিসাব করি। এরপর দেখো পাশের লম্বা দাগটিতেও একই সমান ব্লক রয়েছে, দেখাই যাচ্ছে। এই দুটির সম্পূর্ণ হলে এরপর আমরা পাশের এই ছোট্ট দাগটিতে কয়টি আছে সেটি হিসাব করব। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের সংখ্যাটির ক্ষেত্রে যাই। দেখি তো প্রথম দাগটিতে কয়টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথম লাইনটিতে আছে 10টি। এরপর শুরু করি 11 12 13 14 15 16 17 18 19 20। এই পরের লাইনে রয়েছে, গণনা করতে পারলাম আমরা 20। তারপর এই যে পাশে ছোট্ট লাইনটাতে এখান থেকে আবার গণনা করি 21 22 23 24। তাহলে আমরা পেলাম আমাদের আছে 24টি ব্লক। দেখো পাশেও লেখা রয়েছে 24 এবং এটা
বাংলায় কথায়ও লেখা রয়েছে 24। একইভাবে আমরা এর পরের সংখ্যাটি গণনা করি। আমরা দেখো প্রথম লাইনে ছিল আমাদের 10, পরের লাইনে গিয়ে আমরা গণনা করলাম 10-এর পর থেকে 11 থেকে গণনা করে পেয়েছি 20। এরপর শেষের এই ছোট লাইনটিতেই যত পরিবর্তন হচ্ছে। এখানে তাহলে দেখি 20-এর পরে 21, 22, 23, 24, 25, তার মানে এখানে 25টি ব্লক রয়েছে। এজন্যই দেখো পাশে লেখা রয়েছে 25, অঙ্কে লেখা রয়েছে 25 এবং কথায়ও লেখা রয়েছে 25। আবার একইভাবে এর পরে চিত্রটিতে আমরা দেখি কয়টি ব্লক রয়েছে। দেখো প্রথম দুটি লম্বা লাইনে আমরা পেয়ে গিয়েছিলাম 20। এরপর থেকে আমরা গণনা করি 3 নাম্বার লাইনে কয়টি আছে, 21, 22, 23, 24, 25, 26। তাহলে এখানে 26টি ব্লক রয়েছে এবং এজন্যই পাশে অঙ্কে লেখা রয়েছে 26 এবং বাংলায়ও লেখা রয়েছে 26। এবার আমরা পরের চিত্রতে দেখি প্রথম দুটি কলামে আমরা পেয়ে যাচ্ছি 20। তারপর তৃতীয় কলামে দেখি কয়টি ব্লক, 20-এর পরে 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে আমরা পেয়ে গেলাম 27। দেখো বন্ধুরা এখানে 27 লেখা রয়েছে এবং 27 অঙ্কেও লেখা হয়েছে এবং বাংলাতেও লেখা হয়েছে। এর পরের চিত্রে যাই, সেখানেও আমরা পাবো প্রথম দুটি কলামে 20, তারপর 21, 22, 23, 24, 25, 26, 27, 28। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 28 অঙ্কে লেখা এবং বাংলায়ও লেখা। এর পরের সংখ্যায় আবার একইভাবে 20-এর পরে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তাহলে আমরা এখানে 29টি ব্লক পেয়েছি এবং পাশে এই জন্য 29 লেখা রয়েছে অঙ্কে এবং বাংলায়। এবার আমরা শেষটিতে আসি। দেখো প্রথম দুটি লাইনে আমরা পেয়েছিলাম, প্রথম দুটি কলামে পেয়েছি আমরা 20। এরপর পরের কলামটি দেখো এবার প্রথম দুটিরই সমান হয়ে গিয়েছে। তাহলে পরেরটাতে আমাদের গণনা করা আরও সহজ হবে। তারপর আমরা গণনা করে নিই 20-এর পরে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে আমাদের এখানে অঙ্কেও লেখা রয়েছে 30 এবং বাংলাতেও 30 লেখা রয়েছে। তাহলে এবার আমরা দেখি যে আগের বার আমরা পেয়েছি যে 30-এর ক্ষেত্রে প্রথম 3টি লাইন যখন সমান হয়েছে, অর্থাৎ প্রথম 3টি কলাম যখন এক সমান হয়েছে ব্লকের, তখন আমরা পেয়েছি 30। অর্থাৎ প্রথম কলামে ছিল 10, পরের কলামে আবার 10, তার পরের কলামে আবার 10, তাহলে আমরা পেয়েছি 30। প্রথম 3টি কলাম যখন সমান হয়ে যায় তখন আমরা পাই 30টি ব্লক। এবার আমরা দেখি, এই দেখো পরের চিত্রে প্রথম 3টি কলাম সমান, এরপরে আবার আরেকটি ব্লক সাইডে রয়েছে। তারপর আমরা একবার হিসাব করে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে প্রথম এই 3টি কলাম মিলে আমরা পেয়েছি 30। আর এই প্রথম 3টি কলামের পর আরও একটি ব্লক রয়েছে, তাহলে আমরা এখানে পাবো
31। দেখো বন্ধুরা, পাশেই অঙ্কেও লেখা রয়েছে 31 এবং বাংলাতেও লেখা রয়েছে 31। তাহলে এবার কি আমরা বুঝতে পারছি কেমন সহজে আমরা গণনা করতে পারি 31? এবার আসি আমরা পরের চিত্রে। দেখো প্রথম 3টি কলামে আমরা পেয়ে গিয়েছি 30। এবারও কিন্তু একই সমান প্রথম 3টি কলাম রয়েছে, তাহলে এখানে আমরা পেয়ে যাব 30। এরপর পাশের ব্লকগুলিকে গণনা করি। 30-এর পর 31, 32। তাহলে এখানে আমরা পেলাম 32 এবং বাংলাতেও লেখা রয়েছে 32। এরপর আবার প্রথম 3টি কলামের ব্লক হচ্ছে 30, তারপরের ব্লকগুলি হচ্ছে 31, 32, 33। তাহলে আমরা পেয়ে গেলাম অঙ্কেও 33 এবং বাংলাতেও লেখা 33। এরপরে দেখো এখানে প্রথম 3টি কলামে রয়েছে 30টি ব্লক। তারপরের ব্লকগুলি হচ্ছে 30-এর পরে 31, 32, 33, 34। তার মানে 34 এবং এটি 34টি ব্লক। এর পরের চিত্রে রয়েছে 30-এর পরে 31, 32, 33, 34, 35। তাহলে এরপরে রয়েছে 35টি ব্লক, সেটি আমরা অঙ্কেও লেখা রয়েছে এবং বাংলাতেও লেখা রয়েছে। এবং এরপর দেখি আমাদের এখানে পরের চিত্রে রয়েছে 30, 31, 32, 33, 34, 35, 36। এখানে রয়েছে 36টি ব্লক, তাই এখানে পাশে অঙ্কেও লেখা রয়েছে 36 এবং বাংলাতেও 36 লেখা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, একইভাবে আমরা আবার গণনা করি। পরের পৃষ্ঠায় প্রথম 3টি ব্লকে ছিল 30, এরপরে 31, 32, 33, 34, 35, 36, 37। তাহলে আমরা পেয়ে গিয়েছি 37 অঙ্কেও এবং বাংলাতেও। এরপরে আবারও 30, এরপর 31, 32, 33, 34, 35, 36, 37, 38। তাহলে আমরা পেয়ে গেলাম 38। এর পরের চিত্রে দেখো 30 তো আমরা পেয়েছি, এরপর 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে আমরা এই চিত্রে পেয়ে গেলাম 39। এর পরের চিত্রে চলে আসি। এখানে দেখো ব্লকগুলি এবার সব কয়টি কলাম সমান হয়ে গিয়েছে। প্রথম 3টি কলামের সাথে চতুর্থ কলামটিও সমান হয়েছে। এখন দেখো আমরা প্রথমবার যেহেতু দেখলাম যে প্রতিটি কলামেই ব্লক রয়েছে 10টি করে, এই কারণে 3টি কলাম মিলিয়ে আমরা ব্লক পেয়েছিলাম 30টি, আর সাথে আরও এক্সট্রা কলামে যেই কয়টি ব্লক পাওয়া যায়। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু 4 নাম্বার কলামটিও বাকি কলামগুলোর সমান, অর্থাৎ এখানেও 10টি ব্লক থাকার কথা। তাহলে 30টির সাথে আরও 10 যোগ করলে আমাদের চলে আসবে 40। আচ্ছা, আমরা তারপর একবার গুণে দেখি। প্রথম 3টি কলামে 30, এরপরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে দেখতে পেলে যে আমরা আসলেই এখানে এই চিত্রে 40টি ব্লক পেয়ে গেলাম। এবার এর পরের সংখ্যাটিতে যাই। এখানে আবার দেখো প্রথম 4টি কলাম যখন সমান হয়েছে তখন আমরা পেয়ে গিয়েছি 40। এখানে কিন্তু সেই একই সমান প্রথম 4টি কলাম রয়েছে, তার সাথে আরও একটি ব্লক। তাহলে এখানে প্রথম 4টি কলাম মিলে আমরা পেয়েছি 40টি ব্লক, তার সাথে আরও একটি। তাহলে
কত হবে? 40-এর পর 41। তাই এখানে অঙ্কেও লেখা রয়েছে 41 এবং বাংলাতেও লেখা রয়েছে 41। এবার এর পরের চিত্রে দেখি, প্রথম 4টি কলাম থেকে আমরা পেয়েছি 40 এবং তারপরে আর কয়টি ব্লক রয়েছে এক্সট্রা? 1, 2, অর্থাৎ 40-এর পর 41, 42। তাহলে আমরা পেয়ে গেলাম 42। এরপর একইভাবে এর পরের সংখ্যাটিও গণনা করি। 40-এর পর এখানে আর কয়টি ব্লক রয়েছে? 41, 42, 43। হ্যাঁ, এখানে 43টি রয়েছে। এরপর দেখি 40-এর পর রয়েছে 41, 42, 43, 44। এখানে 44টি রয়েছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে 44 অঙ্কে এবং বাংলায়। এরপরে রয়েছে 44-এর পরে আমরা কি পাবো? দেখো তো, এখানে প্রথম 4টি ব্লক থেকে 40, এরপরে 41, 42, 43, 44, 45। তাহলে আমরা পেয়ে গেলাম 45। তারপরে রয়েছে 40-এর পর 41, 42, 43, 44, 45, 46। পেয়ে গেলাম আমরা 46। তারপরে পেয়ে গেলাম 46-এর পর কি হবে? 47, তাই না? আচ্ছা, আমরা তারপরে একবার কাউন্ট করে দেখি। তোমরা চাইলে একদম প্রথমে 1, 2, 3 থেকেও কাউন্ট করতে পারো, আর যদি সহজে করতে চাও তাহলে প্রথম 4টি কলাম থেকে 40, এরপরে 41, 42, 43, 44, 45, 46, 47। ঠিক আছে বন্ধুরা? একইভাবে এর পরের চিত্রে আমরা দেখতে পাই 40-এর পর 41, 42, 43, 44, 45, 46, 47, 48। তাহলে আমরা 48 পর্যন্ত পেয়ে গেলাম। এরপরে আবার দেখি। আচ্ছা, 48 তো আমাদের হয়ে গিয়েছে। এবার আবার 40-এর পর কত হবে? শেষের কলামটি আমরা গণনা করি। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। এজন্য এখানে অঙ্কে এবং কথায় 49 লেখা রয়েছে। এবার শেষ সংখ্যাটি দেখি। 40-এর পর শেষ কলামটি দেখো আগের কলামগুলির সমানই হয়ে গিয়েছে। তার মানে এই ক্ষেত্রে হবে 40-এর পর আরও 10টি ব্লক যুক্ত হয়েছে, মানে এখানে 50 হওয়ার কথা। যদি তোমাদের এরপরও কনফিউজড লাগে তাহলে চলো আমরা একবার গণনা করে দেখি। প্রথম 4টি কলাম থেকে পেয়েছি আমরা 40, এরপর শেষের কলামে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তাহলে আমরা পেয়ে গেলাম 50। ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি পড়ি ও কথায় লিখি। 50-এর পরের সংখ্যা কত বলো তো? হ্যাঁ, 50-এর পরের সংখ্যা হচ্ছে 51। তাহলে আমরা 51 থেকে 100 পর্যন্ত পড়ব এবং কথায় লিখব। দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে 51, 5-এর পরে 1, 51। আর বাংলায় লেখা রয়েছে এ কয় আকারে কা, 9-এর উপর 9, 51। এরপরে 5-এর পরে 2, 52, বয় আকারে বা, অন্তস্থির আকারে আ, 9, 9, 52। এরপর 53। 53 কিভাবে হবে? তয় রশ্মি তি, পয় পয় আকার পা, 9, 9, 53। এরপর 54। 5-এর পরে 4, চয় রশ্মি চু, অন্তস্থির আকারে আ, 9, 9, 54। এভাবেই আমরা 1-এর পর 1 100 পর্যন্ত
গণনা করি এবং বানানগুলো পড়ি। তাহলে আমরা একবার গণনা করে নিই, এবং বানানগুলো তো আমি জানি তোমরা আগে থেকেই পারো, তাই না? বাংলায় তো আমরা বানান করতে শিখেছি, তাই এইগুলো বানান করতে ইনশাল্লাহ তোমাদের কোনো কষ্ট হবে না। এবার তাহলে আমরা সবগুলো গণনা করি। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100 বা 100। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে আমাদেরকে নিজে করি এই অনুশীলনটি দেয়া হয়েছে। এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে? 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিছু সংখ্যা লিখে দেওয়া হয়েছে অঙ্কে, সেগুলিকে আমাদের বাংলায় বানান করে লিখতে হবে। যেমন প্রথমেই রয়েছে 24। 24 কীভাবে বানান হবে? চ, বয় বয় রস্যি, তালিবস্য, 24। এরপর রয়েছে 47, 32, 59, 87, 75, 93, 89, 86, 99, 100 বা 100। তাহলে আমরা এই সবগুলি বাংলায় বানান করে লিখে ফেলব। কোনো একটি গ্রামে 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তাহলে নিচের ছকটিতে তোমাদের গ্রামের অথবা তোমার আশেপাশের কোনো গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা তোমাকে সুন্দর করে লিখতে হবে। যেমন প্রথম পরিবারের সদস্য সংখ্যা থাকতে পারে 16টি, আবার দ্বিতীয় পরিবারে থাকতে পারে 10 জন, আবার তৃতীয় পরিবারে থাকতে পারে 30 জন। তাহলে এভাবেই আমরা যৌথ পরিবারের সদস্যদের সংখ্যা এখানে লিখব। এরপর দেখি 3 নম্বর প্রশ্নের উত্তর। কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফল গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। যেমন দেখো, নিচে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, নারিকেল গাছ, জাম গাছ, সুপারি গাছ। আচ্ছা, আমি যদি আমার বাসার কথাই বলি, আমার বাসায় আম গাছ রয়েছে 5টি, কাঁঠাল গাছ রয়েছে 2টি। তাহলে আমি আম গাছের নিচে লিখব 5, কাঁঠাল গাছের নিচে লিখব 2। এরপর পেয়ারা গাছ রয়েছে 1টি, তাহলে লিখব 1। এরপর নারিকেল গাছ রয়েছে 2টি। এরপর জাম গাছ তো একটিও নাই, তাহলে আমি কি লিখব বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আমি লিখব এখানে 0, কারণ 0 সংখ্যক জাম গাছ রয়েছে। সুপারি গাছও নেই, তাহলে এখানে লিখব 0। এভাবেই তোমাদের বাসায় যে যে গাছগুলো রয়েছে সেগুলির নাম লিখে কয়টি সংখ্যক আছে সেটি এখানে নিচের ছকে লিখে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা আসি 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লেখো। এখানে কিন্তু খেয়াল রাখার বিষয়, নিচের ছকে শুধু লিখতে বলেনি, বলেছে কথায় লেখো। এই দেখো, কথায় লিখি বলেছে। অর্থাৎ
এই দেখো এখানে কিন্তু এই জিনিসগুলো তোমরা ঠিকই বুঝতে পারছো। শ্রেণী দেয়া রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এদিকে বালক এবং বালিকা দেয়া রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণীতে কতজন বালক এটি প্রথমে লিখবে, এরপর প্রথম শ্রেণীতে কতজন বালিকা সেটি লিখবে, এরপর আবার দ্বিতীয় শ্রেণীতে কতজন বালক সেটি লিখবে এবং দ্বিতীয় শ্রেণীতে কতজন বালিকা এরপর সেটি লিখবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই লেখাগুলি অঙ্কে লিখতে পারবো না, আমাদেরকে বাংলায় বানান করে লিখতে হবে। এটা যদি না করে আমরা ভুল করে অঙ্কে লিখে ফেলি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা আসি পরের পৃষ্ঠায়। এখানে রয়েছে গণনা। কিভাবে আমরা গণনা করতে পারি সেই সম্পর্কে বলা হয়েছে। দেখো এখানে কতগুলি ফুলের ছবি রয়েছে আর প্রশ্ন করা হয়েছে ছবিতে কতগুলো ফুল আছে। দেখো তো অনেকগুলি ফুল আছে, তাই না? এগুলো হিসাব করতে গেলে কি একটু এলোমেলো হয়ে যাবে কি না? যাওয়ার তো কথা। কিন্তু দেখো নিচে কি বলা হয়েছে, দেখো ছেলেটি ভাবছে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। আর নিচে মেয়েটি বলছে, তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছিলাম? চলো আমরা 10-এর দল গণনা করি। হ্যাঁ, ঠিক যেমন দেখো প্রথমে এই যে ব্লক দ্বারা গণনা করার সময় আমরা হিসাব করেছিলাম না। দেখো এই যে প্রথম কলামগুলো, এক একটি কলামে ছিল 10টি করে, তাই না? হ্যাঁ, এক একটি কলামে 10টি করে ব্লক ছিল। এভাবেই আমরা 4টি কলাম যখন পেয়েছি তখন আমরা পেয়েছি 40 এবং তার সাথে আরও যে অতিরিক্ত ব্লকগুলো ছিল সেগুলি আমরা 41, 42 এভাবে গণনা করে করে 49-এ চলে এসেছি, তাই না? ফলে আমাদের গণনা করা অনেক সহজ হয়েছে। না হলে আমরা যদি 1 থেকে গণনা করতাম প্রত্যেকবার আমাদের অনেক বেশি গণনা করতে হতো। তাই এই বুদ্ধিতেই আমরা চলো এবার আমাদের ফুলগুলোকেও গণনা করে ফেলতে পারবো। অর্থাৎ 10-এর এক একটি সেট বা দল তৈরি করে ফেলবো। তাহলে আমাদের গণনা করা খুব সহজ হবে। তাহলে দেখো এখানে একটি দল গঠন করে দেয়া রয়েছে। দেখো এই যে চারিদিকে একটি ডট ডট দিয়ে রাখা হয়েছে, সেটি হচ্ছে একটি 10-এর দল। দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, এই ডট ডট দেওয়া দাগের ভিতরে 10টি গোলাপ ফুল রয়েছে। তাহলে এভাবে আমরা আরও কিছু 10-এর দল গঠন করি। ঠিক আছে বন্ধুরা, চলো তোমরাও তোমাদের বইতে গণনা করো, আমিও আমার বইতে গণনা করা শুরু করে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, আমি আরও একটি 10-এর দল পেয়ে গেলাম। এরপর আবার এইদিকে দেখি 10 কোথায় পাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দেখো এই কোণাতেও আবার একটি 10-এর দল আমি পেয়ে গেলাম। এবার দেখি আরও কোনো 10-এর দল পাই কি না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দেখো বন্ধুরা, এই সাইড দিয়ে একটি 10-এর দল আমি পেয়ে গেলাম। এবার দেখি আর কোনো 10-এর দল পাই কি না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, আমি আরও একটি 10-এর দল পেয়ে গিয়েছি। তাহলে 10-এর দল কয়টি হলো দেখি তো এবার। 1, 2, 3, 4, 5। 5টি 10-এর দল হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 50টি ফুল।
আর তারপর যে অতিরিক্ত ফুলগুলো রয়েছে সেগুলো এবার গণনা করি। 50-এর পর 51, 52, 53, 54। তাহলে আমরা মোট ফুল পেলাম 54টি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে বলা হয়েছে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে আমরা গণনা করি। দেখি তো আমাদের এখানে লেখাই রয়েছে, আমাদের আর গুনতেও হবে না। দেখো নিচে লেখা রয়েছে 10-এর ব্লকে আছে 5টি আর 1-এর ব্লকে আছে 4টি। অর্থাৎ এখানে 10-এর ব্লক রয়েছে 5টি। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 5, অর্থাৎ 50-এর 5। এরপর 1-এর ব্লক রয়েছে 4টি, অর্থাৎ এখানে রয়েছে 4। 5-এর পরে লিখব 4। 5-এর পর 4 লিখলে কি হয় বলো তো বন্ধুরা? হ্যাঁ, 5-এর পরে 4 হলে হয় 54। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ব্লক রয়েছে 54টি। এবার দেখি নিচে কতগুলি কাঠি রয়েছে। আমরা কি বলতে পারবো কতগুলি কাঠি রয়েছে? হ্যাঁ, দেখো বন্ধুরা, প্রথমেই কাঠিগুলিকে এক একটি দল আকারে বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি দলে রয়েছে 10টি করে কাঠি। তাহলে আমরা প্রথমেই দল অনুযায়ী কয়টি দল রয়েছে সেটিকে আগে গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে 31টি দল রয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখব এখানে 31 লেখার পরে আমরা দেখব আর কয়টি আলাদা কাঠি রয়েছে। দেখি তাহলে 31টি দল, অর্থাৎ 31টি দল মানে কিন্তু 31টি কাঠি নয়, এক একটি কাঠিতে আবার 10টি করে কাঠি রয়েছে এক একটি দলে। তাহলে 31-এর পরে আমরা এখানে যতগুলি আলাদা কাঠি পাবো সেটি বসবে 31-এর পরে, অর্থাৎ 31 মানে এখানে এই দলের মধ্যে আমাদের কাঠি রয়েছে 310টি। ঠিক আছে বন্ধুরা, কারণ এক একটি দলেই রয়েছে 10টি করে কাঠি। তাহলে 31টি দলে রয়েছে 310টি কাঠি। এখন আমরা আরও আলাদা করে কয়টি কাঠি পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 5টি কাঠি পেয়েছি। তাহলে আমরা মোট কাঠি পেয়েছি 315টি, কারণ এখানে 310টি কাঠি এই দলের মধ্যে ছিল এবং সাথে আরও 5টি। তাহলে 310-এর পর 11, 12, 13, 14, 15, 315টি কাঠি আমরা এখানে পেয়ে গেলাম। একই জিনিস আমাদেরকে আবার ব্লকের মাধ্যমে করতে হবে। কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে আমরা এটা গণনা করতে পারি। তাহলে দেখি ব্লকের মাধ্যমে এখানে আমরা কত কিছু গণনা করব। প্রতিটি কলামে তো আমরা পেয়েছি ব্লক রয়েছে 10টি। এবার আমরা দেখি কলাম রয়েছে কয়টি। কলাম রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তার মানে কলাম রয়েছে 31টি, আর 31টি কলামের প্রত্যেকটিতে যেহেতু 10টি করে ব্লক রয়েছে, তাহলে আমরা এই কলামের মধ্যে টোটাল ব্লক পেয়েছি 310টি। এবার আমরা গণনা করব
যে আলাদা ব্লকগুলো রয়েছে সেগুলির সংখ্যা। 310-এর পরে হবে 311, 312, 313, 314, 315। তাহলে এখানে আমরা ব্লক পেয়ে গেলাম 315টি। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি এবার কিছুটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা এর পরের পৃষ্ঠায় যাই, তাহলে আমাদের জন্য বুঝতে আরেকটু সহজ হবে। যেমন এখানে দেখি, ব্লকের মাধ্যমে 100 ও 10-এর দল তৈরি করে গণনা করি। দেখো, এখানে 3টি 100-এর দল সমান 300, কারণ এক একটি দলে 100 করে ব্লক রয়েছে। তাহলে এরকম যদি 3টি ব্লক থাকে, তাহলে আমাদের এই দলের মধ্যে আমাদের মোট ব্লকের সংখ্যা হবে 300টি। এরপর দেখো আছে 4টি কলাম। এই 4টি কলামে রয়েছে 10টি করে ব্লক, তাই বলা হচ্ছে 4টি 10-এর দল সমান 40। এটা তো আমরা আগেও শিখে এসেছি। এরপর যেই আলাদা ব্লকগুলো রয়েছে সেগুলো একটি করে 5টি ব্লক, অর্থাৎ 5। দেখো, এখানে আলাদা করে ব্লক রয়েছে 1, 2, 3, 4, 5, তাই না বন্ধুরা? তাহলে প্রথমে পেলাম 300, এরপর পেলাম 40, এরপর পেয়েছি 5, অর্থাৎ 340-এর পরে পাবো 41, 42, 43, 44, 45, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 345টি ব্লক। এটাকে আবার নিচে অঙ্কে আমরা কিভাবে লিখব সেটাই দেখব। এখানে আমরা শতের ঘরে লিখব 3, কারণ 300টি পেয়েছি। শতের ঘরে হবে 3, দশকের ঘরে হবে 4, কারণ 40টি পেয়েছি, এবং এককের ঘরে হবে 5। তাহলেই আমাদের হয়ে যাবে 345। দেখো বন্ধুরা, এখানে এভাবেই লেখা হলো, সংখ্যাটি হলো 345, এবং এটি অঙ্কে লেখা হয়েছে 345, 3, 4, এরপরে 5, এভাবে লিখতে হবে। মোট ব্লকের সংখ্যা অঙ্কে আমরা লিখি 345। এবার আমরা এর পরের চিত্র থেকে নিজেদেরকে আমাদের বের করতে হবে। এখানে দেয়া রয়েছে, দেখো, প্রথম চিত্রে 2টি বড় বড় ব্লক, এগুলো হচ্ছে শত, মানে শত ব্লকের দল। কয়টি দল? 1, 2। তাহলে শতের ঘরে আমাদের 2টি দল রয়েছে, তাহলে লিখব 2, অর্থাৎ এক একটি ব্লকে 100 রয়েছে, তার মানে 2টি ব্লকে রয়েছে 200, অর্থাৎ 200। এরপর দশকের ঘরে রয়েছে আমাদের কয়টি কলাম? 1, 2, 3, অর্থাৎ 3টি 10-এর কলাম, তাহলে এখানে আমরা লিখব 3। 3, 10, দশক, অর্থাৎ 30। এরপর এককের ঘরে কয়টি ব্লক রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 6টি, অর্থাৎ তাহলে আমরা এককের ঘরে লিখব 6। তাহলে আমাদের সংখ্যাটি হবে 236। তাহলে এখানে আমরা সংখ্যাটি একসাথে লিখতে পারি 336। এটিকে আমরা আবার বাসায় একবার বাংলায় বানান করে লিখব 236। এবার আমরা পরের পৃষ্ঠায় আসি। এখানে বলা হয়েছে নিজে করি। আবার একইভাবে আরেকটি চিত্র দেওয়া হয়েছে, সেটি আমাদেরকে নিজে করতে বলা হয়েছে। দেখো, প্রথমে শতের ঘরে কয়টি দল রয়েছে? 1টি, তাহলে এখানে লিখব 1। এরপর দশকের ঘরে রয়েছে কয়টি কলাম? 1, 2, 3, 4, 4টি, তাহলে এখানে লিখব 4। এরপর এককের ঘরে কয়টি ব্লক? 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে লিখব 7, অর্থাৎ আমাদের সংখ্যাটি হয়ে গেল 147। এইভাবে লিখব 147।
47। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এর পরের চিত্রে যাই। পরের চিত্র তো দেখি, শতকের ঘরে কয়টি দল রয়েছে? 1 2 3 4 5। তাহলে শতের ঘরে 5 লিখব, অর্থাৎ 500 ব্লক। দশকের ঘরে তো কোনোই ব্লক নেই। কোনো ব্লক না থাকাকে কি বলে বলো তো, মনে আছে কি? হ্যাঁ, এটাকে বলে শূন্য সংখ্যক। তাহলে দশকের ঘরে আমরা লিখব একটি শূন্য। এরপর এককের ঘরে রয়েছে কয়টি? 1 2 3 4। তাহলে এখানে আমরা লিখব 4। তাহলে আমাদের সংখ্যাটি হয়ে গেল 504। দশকের ঘরে কিছুই নেই, তাহলে আমরা 504 পেলাম। 504, 504। এরপর পরের সংখ্যায় আসি। এখানে কতগুলি কাগজের টাকা রয়েছে দেখো। প্রথম ঘরে 100 টাকার নোট রয়েছে। কয়টি? 1 2 3 4। 4টি 100 টাকার নোট। তাহলে এখানে 400 টাকা রয়েছে। এরপরে 10 টাকার নোট রয়েছে কয়টি? 1 2 3 4 5। 5টি। তাহলে 5টি 10 টাকার নোট, অর্থাৎ দশকের ঘরে আমরা পাচ্ছি 5। এরপর 1 টাকার নোট রয়েছে 1 2, 2টি, অর্থাৎ এককের ঘরে আমরা পাবো 2। তাহলে সংখ্যাটি আমাদের হয়ে যাচ্ছে 452। লিখে ফেলি 452। এটি আমরা আবার বাংলায় কথায় লিখে ফেলবো। এখানে দেখো আবার বলা হয়েছে আরেকটি অনুশীলনের সংখ্যাটি কত। কতগুলি 100, শত, কতগুলি 10, কতগুলি 1। তাহলে আমরা দেখি নিচে নিচে কতগুলি 100 রয়েছে সেগুলোকে আগে যোগ করি। 1 2 3 4 5 6। 6টি 100 রয়েছে। তাহলে শতের ঘরে 6। এবার 10-এর ঘরে কয়টি রয়েছে? 1 2 3 4 5। 5টি 10 রয়েছে। তাহলে 10-এর ঘরে 5। এরপর 1-এর ঘরে কয়টি রয়েছে দেখি তো। এটা তোমরা হিসাব করো, আমিও দেখি, তোমাদেরকে বলে দিচ্ছি। 1 2 3 4 5। তাহলে 1-এর ঘরে রয়েছে আরও 5টি। তাহলে আমাদের মোট সংখ্যাটি কত হলো? 655। এইভাবে 655। ঠিক আছে বন্ধুরা, এভাবেই আমরা তাহলে টাকা বা অন্য যে কোনো জিনিসকে খুব সহজেই বড় বড় সংখ্যাগুলো হিসাব করে ফেলতে পারব। এরপর দেখি আমাদের আরও একটি অনুশীলন দিয়েছে, নিজে করি। কতটি 100, 10 ও 1-এর কার্ড আছে সেটি গণনা করি। আগেরটার মতনই অনেকটা, কিন্তু ওখানে গোছানো ছিল, এখানে অগোছালোভাবে রয়েছে। তাহলে অগোছালোর মধ্যেও আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখি তো 100 রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে রয়েছে 7টি 100। তাহলে প্রথমেই শতের ঘরে 7 লিখে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আবার আমরা দেখি এখানে। তাহলে এই আগের এখানে আমরা তাহলে দেখি 10 রয়েছে কয়টি। 10 এখানে 1 2 3
4 5 6 10 রয়েছে 6টি। একটু খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, তাই না? এই খুঁজে বের করার কাজটা একটু কষ্ট হলেও কিন্তু এটা বেশ মজার একটা কাজ, তাই না? তাহলে 7-এর পরে আমরা লিখব 6, এর অর্থাৎ দশকের ঘরে আমরা 6 লিখব। এরপর দেখি 1 কত সংখ্যক আছে। 1 রয়েছে 1 2 3 4 5, 5টি 1 রয়েছে, তাহলে এখানে লিখব 5, অর্থাৎ আমাদের সংখ্যাটি হয়ে গেল 765, অর্থাৎ আমরা 765 নাম্বার সংখ্যাটি পেয়ে গেলাম এভাবেই সহজে গণনা করে। এবার রয়েছে সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। দেখি তো সংখ্যা কার্ডগুলো সাজিয়ে আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি। আচ্ছা, প্রথমে কতগুলি 100-র কার্ড রয়েছে, কতগুলি 10-এর এবং কতগুলি 1-এর কার্ড রয়েছে। তাহলে 100-র কার্ডগুলো আগে হিসাব করি, তাহলে আমরা 70 ঘরের সংখ্যাটি পেয়ে যাব। এরপর 10-এর কার্ডগুলি, সেখান থেকে আমরা দশকের ঘরের সংখ্যাটি পাবো। এরপর 1-এর কার্ডগুলি হিসাব করলে আমরা এককের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে চলো বন্ধুরা শুরু করি। 100 কার্ড রয়েছে 1 2 3 4 5 6 7। 100-র কার্ড রয়েছে 7টি। এবার দশকের কার্ড 1 2 3 4 5 6, 6টি। এরপর একক রয়েছে 1 2 3 4 5, তাহলে 1 রয়েছে 5টি। এবার দেখো আমাদের তাহলে সংখ্যাটি হয়ে গেল 765। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা আবার বাংলায়ও সুন্দর করে বানান করে লিখতে পারি 765। এবার দেখো আবার একই ধরনের অঙ্ক আমাদের টাকায় হিসাব করতে বলা হয়েছে। দেখো এখানে কয়টি টাকা রয়েছে, দেখো কয় ধরনের টাকা রয়েছে। একটি হচ্ছে 1 টাকার নোট, একটি হলো 10 টাকার নোট এবং একটি হচ্ছে 100 টাকার নোট। ঠিক আছে, এখন 1 টাকার নোট কয়টি, 10 টাকার কয়টি এবং 100 টাকার কয়টি, এটি বের করলে আমরা আমাদের কাছে কত টাকা আছে সেটা জানতে পারব। তাহলে প্রথমে আমরা 100 টাকারগুলি হিসাব করি, তাহলে আমরা 70 ঘরটা পেয়ে যাব। 1 2 3 4 5, তাহলে 70 ঘরের সংখ্যাটি হচ্ছে 5, আমরা লিখে ফেলি 5। এরপর আমরা 10 টাকার নোটগুলি হিসাব করি। 1 2 3 4 5, পেয়ে গেলাম আমরা 5, তাহলে এক্ষেত্রে দশকের ঘরের সংখ্যাও 5। এবার দেখি 1 টাকার নোট কয়টি আছে। 1 2 3 4, তাহলে 1 টাকা অর্থাৎ এককের ঘরে আমরা বসাবো 4। তাহলে আমাদের কাছে মোট সংখ্যা টাকা রয়েছে 554 টাকা আমাদের কাছে, তার মানে 554 টাকা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি পড়ি 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। তাহলে দেখি এখানে দেখো বেশ কিছু বড় বড় সংখ্যা রয়েছে, সেগুলো পড়ব এবং 101 থেকে 500 পর্যন্ত, আবার 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলি আলাদাভাবে লিখতে হবে। দেখো নিচে ঘরও দেয়া রয়েছে। দেখো হলুদ ঘরের মধ্যে 101 থেকে 500 পর্যন্ত সংখ্যা লিখব এবং গোলাপি ঘরে
501 থেকে 1000 পর্যন্ত সংখ্যা লিখব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম সংখ্যা 112। এটা কি 500 বেশি? না, অনেক কম। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 112। এরপর দেখি কোন সংখ্যা? 898। 898 তো 501-এর চেয়ে বড়। তাহলে আমরা এই সংখ্যাটি লিখে ফেলব এই গোলাপি ঘরে, 898। ঠিক আছে বন্ধুরা। এরপর পরের সংখ্যাটি হচ্ছে 304। এটি 500-র চেয়ে কম। তাহলে আমরা এখানে লিখে ফেলব 304। এরপর 505। 505 কি 501-এর বেশি না কম? হ্যাঁ, এটা 501-এরও বেশি। তাহলে আমরা এই গোলাপি ঘরে লিখব 505। এইভাবেই আমরা সব সংখ্যাগুলি একের পর এক লিখতে থাকবো। যেমন 712, এটাও 501-এর বেশি। তাহলে আমরা এখানেই গোলাপি ঘরে লিখে ফেলব। এরপরের সংখ্যা 925। এটিও গোলাপি ঘরেই আসবে, কারণ এটি 500-র বেশি। এরপর 134। এটা আবার 500-র কম। তাহলে এখানে হলুদ ঘরে আমরা লিখে ফেলি 134। এরপর 998। তাহলে আমরা লিখি 998 গোলাপি ঘরে। এরপর হচ্ছে 1000। তাহলে 1000 তো অবশ্যই গোলাপি ঘরে হবে, কারণ এটি 500-র অনেক বড়। আচ্ছা, এরপরে 444। 444 কি 500-র বেশি না কম? কম। তাহলে আমরা লিখি 444। এরপর 382। তাহলে লিখি 382। এরপর 750। তাহলে গোলাপি ঘরে আবারও লিখব 750। এর পরের সংখ্যাটি আবার 600। তাহলে 500-র বেশি। তাহলে গোলাপি ঘরে আমরা লিখব 600। ঠিক আছে। এরপর রয়েছে 333। তাহলে হলুদ ঘরে লিখব আমরা 333। এরপর আরও রয়েছে 101। তাহলে হলুদ ঘরেই হবে 101। আমরা কি ঠিক মতন বুঝতে পারছি বন্ধুরা? হ্যাঁ, যেই সংখ্যাগুলি 500-র কম সেগুলি হলুদ ঘরে, এবং যেই সংখ্যাগুলি 500-র বেশি কিন্তু 1000-এর কম, অর্থাৎ 1000 পর্যন্ত, সেগুলি হবে গোলাপি ঘরে। তাহলে 101 চলে এলো হলুদ ঘরে, কারণ এটি 500-র কম। এরপরে আবার আছে 590। তাহলে এটি অবশ্যই 500-র বেশি, তাই আমরা এটি আবার গোলাপি ঘরে লিখে ফেলব 590। ঠিক আছে বন্ধুরা, আমার হ্যান্ডরাইটিং যদিও বেশি ভালো হচ্ছে না, কিন্তু আমি জানি তোমাদের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর হবে। আমার হ্যান্ডরাইটিং আসলে এত খারাপ হওয়ার একটি কারণ হচ্ছে আমি এই স্ক্রিনে এভাবে করে লিখছি, এজন্য। কিন্তু খাতায় লিখলে অবশ্যই অনেক সুন্দর করে লিখতে হবে। এরপর আসি পরের প্রশ্নে। এখানে বলা হয়েছে পড়ি ও অঙ্কে লিখি। দেখো, এখানে বাংলায় কিছু বানান করে সংখ্যা লেখা রয়েছে, সেগুলিকে পড়ে আমাদের অঙ্কে লিখতে হবে সেই সংখ্যাগুলি। যেমন দেখি 110। এটি আমরা পাশের ঘরে অঙ্কে লিখব। 110 কিভাবে হবে? 1, অর্থাৎ 17-এর ঘরে 1, এরপর 10-এর ঘরে 1, এরপরে 0, এককের ঘরে 0, অর্থাৎ 110। এরপর 349। তাহলে প্রথমেই লিখব আমরা 3, 17-এর ঘরে
3, এরপর 49। 49 মানে 4 এবং 9, তাই না? তোমরা তো এই সংখ্যাগুলো আগেই পড়েছ। 4-এর পরে 9 হলে হয় 49, তাহলে 3-এর পরে আমরা লিখব 49, অর্থাৎ 4 এর পরে 9, তাহলেই আমরা পেয়ে যাব 349। এরপর রয়েছে 585, অর্থাৎ 6-এর ঘরে 500, এরপর 85, অর্থাৎ 10-এর ঘরে 8, এরপর এককের ঘরে 5, তাহলে 585। এরপর রয়েছে 672, তাহলে প্রথমেই লিখব 6, এরপর দশকের ঘরে 7, এরপরে 2, তবেই আমরা পাবো 672। এরপরে 875, তাহলে প্রথমে লিখব 8, শতকের ঘরে 8, এরপর 50, তারপরে লিখব 50, 5 0 50। এরপর 908, তাহলে শতকের ঘরে 9, এরপর দশকের ঘরে কিছু কি আছে? না, 900, এরপরেই 8, তাহলে দশকের ঘরে কিছুই নেই, কিছুই নেই মানে 0, দশকের ঘরে লিখব 0, এরপরে 8, তাহলে হবে 908। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখব। ইনশাল্লাহ আমরা আবার আগামী ক্লাসে সবাই এর পরের অনুশীলনীগুলো দেখব এবং ভালো মতন শিখব। আর আজকে আমরা যা যা শিখলাম সেগুলি আমরা ইনশাল্লাহ বাসায় সবাই আবার একবার দেখব এবং এগুলি আবার ভালো মতন বোঝার চেষ্টা করব। আর যেই কাজগুলি করতে দেওয়া হয়েছে সেগুলি আমরা বাসায় আবার নিজেরা অনুশীলন করব। তাহলে এই অঙ্কগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।